শোনো, কাল কিন্তু একটু সকাল সকাল খাওয়া দাওয়া মিটিয়ে নেব। আর মোটে 20 দিন পরে মেজদিন ননদের ছেলের বিয়ে। মেজদিন নন্দাইকে তো জানোই, কত বড় লোক। তোমার আত্মীয় স্বজনের মতো চারাপোনা খাওয়ার লোক নয়। সেখানে যেতে হলে একটু ভদ্রস্থ হয়ে যেতে হবে তো। তাই গড়িয়াহাট মার্কেটে যাব একটু। ওরা তো কোন একটা হোটেলের লনে ওপেন পার্টি দিচ্ছে, নামটা মনেও আসছে না ছাই। মেজদি মাকে বলেছে ড্রেস কোডও নাকি ঠিক করা হয়েছে। মেয়েদের মধ্যে বড়রা সাবেকি কায়দায় বেনারসি আর ছোটরা লেহেঙ্গা পরবে, ছেলেরা সবাই শেরওয়ানি। আমার বেনারসির দুটো তো 15 বছর বয়স হলো, সব বিয়েতেই পড়ে যাই। ওরা জাত ধর্ম নেই। রিম্পির অনেকদিন লেহেঙ্গা কেনার শখ, এবার তো লাগবেই, না হলে বিয়েবাড়ি যাবে কি করে? তুমি কি করবে ভেবে দেখো, তোমার তো একটাই শেরওয়ানি। রাতে খাওয়া দাওয়া সেরে হাইকোর্টের জজের মতো হুকুম শুনিয়ে আমার গিন্নি ড্রেসিং টেবিলের সামনে ক্রিম মাখতে বসলেন। বিছানায় বসে সবেমাত্র আগাথা ক্রিস্টিখানা হাতে নিয়েছি আমি, গিন্নির এহেন মধুমাখা কণ্ঠের ভাষণ শুনে আমার থ্রিলারের ফিলিং পুরো হরারে বদলে গেল। মাসের 20 তারিখে এই হুকুম শোনার চাইতে যে ফাঁসির হুকুম শোনাও ভালো। বিয়েবাড়ির লোকেরা কি একটু ক্যালেন্ডার দেখে দিন ঠিক করতে পারে না? আর এটা বিয়েবাড়ি না স্কুল, ইউনিফর্ম বলে দিয়েছে। পকেটে তো আমার মা ভবানী। এই দুঃসময়ে এত সুখবর কে আমার গিন্নিকে শুনিয়ে গেল? এ নির্ঘাত আমার শাশুড়ির কাজ। বিয়ের পর থেকে আমার মতো ছোট মাপের সরকারি কর্মচারীকে এমন দুঃসংবাদ তিনিই পেশ করে থাকেন কি না? সবেমাত্র গত মাসে 1030 টাকা এরিয়ার পেয়েছি। খবরটা আমার শার্লক হোমস শাশুড়িকে কে দিল সেটাই আমার চিন্তার বিষয়। হাসছেন মশাই? আমার গিন্নির কামড় তো জানেন না, এ একেবারে কচ্ছপের কামড়, মেঘ না ডাকলে ছাড়ে না। উনি কি কিনবেন কাল জানি না, কিন্তু ব্যাংকের পেট যে খোলসা করেই ছাড়বেন সে ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। এমনিতে আমার স্ত্রী ভদ্র মহিলা কিন্তু বেশ ভালো। এখনকার মেয়েদের মতো রোজ হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে দিতে বলেন না। তার চাইতে সজনে ডাঁটা চচ্চড়ি আর আলু পোস্ত তার ঢের ঢের বেশি প্রিয়। যদিও এখনো পোস্তর জন্য বায়নার চাইতে মাংসের জন্য বায়না অনেক বেশি ভালো লাগে। সিনেমা থিয়েটারে যেতে তার অনীহা, পুরী দীঘা বেড়াতে যাওয়াই বেশি পছন্দ। কিন্তু ওই যে বললাম, শপিংয়ের ভূত মাথায় চাপলে আমার পকেট পুরোপুরি হালকা না করা পর্যন্ত উনি মনে শান্তি পান না। সেখানে গেলেই সব দরকারি জিনিসের প্রয়োজনীয়তা ওর মনে পড়ে যায়, আর ফর্দ ক্রমশ লম্বা হতে থাকে। তাই আপাতত দুর্গা নাম জপ করা ছাড়া আমার আর কিছুই করার নেই। 7 দিন ধরে আমাশায় ভোগা রুগীর মতো গলায় বললাম, সামনের সপ্তাহে গেলে হতো না? পকেট তো এখন গড়ের মাঠ। থামো তো, সে তো তোমার মাসের 1 তারিখেও থাকে না। আরে ক্যাশ না থাকুক, ব্যাংকের এটিএম কার্ডটা তো আছে। সংসারে এত যে বেগার খেটে মরি, এটুকু কি আমার প্রাপ্য হয় না? অকাট্য যুক্তি, নিরুপায় মুখে ঘাড় নাড়লাম। কন্যা এসে গলা জড়িয়ে ধরল, বাবা আমি কিন্তু লাল রঙের বেনারসির লেহেঙ্গা কিনবো। মেজমাসির মেয়েও বেনারসির লেহেঙ্গা পরবে কি না? ও বাবা, এদের কি রোজ টেলিকনফারেন্স চলছে নাকি? কোথায় ওর লোহা লক্করের দোকানের মালিক মেশোর টাকা, আর কোথায় আমার? কিন্তু জলে নেমে কুমিরের সাথে বিবাদ করে লাভ কি বলুন? কোনো রকমে কাষ্ট হাসি হেসে ঘাড় নাড়লাম আবারও। পরদিন রবিবার। আজ গিন্নির মেজাজ খুশ। জল খাবারে আমার পছন্দের লুচি আলু চচ্চড়ি, দুপুরে সোনামুগের ডাল বেগুন ভাজা শুক্তো সব নাচাইতেই মিলে গেল। বলির পাঁঠাকে বলি দেওয়ার আগে
পেট ভরে কাঁঠাল পাতা খাওয়ানো হয়, দেখেছেন কখনো? অনেকটা সেই রকমই আর কি। আজ সপ্তাহান্তে দিবানিদ্রার সুযোগটুকুও মিলল না। খাওয়া দাওয়ার পরেই আমাকে বগল দাবা করে মা মেয়ে বেরিয়ে পড়ল। ওই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আরও কি সব কার্ড আছে না, এদের এই কেনাকাটা রোগের জন্য আমি ওই সব কার্ড একটাও করাইনি। একটাই কার্ড আছে, ব্যাংকের এটিএম কার্ড। এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে সেখানেও আজ রক্ষে পাবে না। গড়িয়াহাট পৌঁছে খান পাঁচেক দোকান ঘুরে আয়নার সামনে পোশাক বারবার গায়ে ফেলে ঘন্টা দেড়েক চেষ্টা করে আমার কন্যা একটি মহার্ঘ লেহেঙ্গা সংগ্রহ করল। আমার ওয়ালেট 1000 ভার হালকা করে নিশ্চিন্ত হলো। এবারই তো আসল কাজ। ঊর্ধ্বশ্বাসে বেনারসির দোকানের দিকে ছুটলেন আমার অর্ধাঙ্গিনী, তার পিছু পিছু এই অধম। কন্যা আগেই চলেছে। দোকানে ঢুকেই বেনারসি স্তূপের ওপর হুমড়ি খেয়ে পড়লেন তিনি। একখানা করে নিজের গায়ে ফেলেন আর গদগদ মুখে আমাকে প্রশ্ন করেন, দেখো না গো, রংটা কমন হয়ে যাচ্ছে না তো? অত বড় জায়গায় যাব, আমাকে কেমন মানাচ্ছে বলো দেখি? আমি তো মশাই চিরকালই রং কানা, না হলে কি মেজমাসির ভাসুজ্জির মতো দুধে আলতার রং ফেলে একে বিয়ে করি? বিজ্ঞাপনে অবশ্য লেখা ছিল উজ্জ্বল গাত্রবর্ণ। কলের পুতুলের মতো ঘাড় হেলিয়েই ছিলাম। একখানা সবুজ রঙের, কি সবুজ জিজ্ঞাসা করবেন না যেন, অত চিনলে তো কেরানি না হয়ে আর্টিস্ট হতাম। বেনারসি গায়ে ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিলেন তিনি। হঠাৎ ক্যাশ কাউন্টারের দিকে ঘুরে তাকিয়েই বাচ্চা ছেলের খেলনা ছোড়ার মতো সেখানে সেলসম্যানের গায়ের ওপর ছুঁড়ে ফেলে ছুটে এসে আমার হাত চেপে ধরলেন। এক্ষুনি এই জায়গা ছেড়ে বেরিয়ে যাবে তুমি। বেনারসি কিনতে হবে না, আমি ওই পুরানো বেনারসি পরেই বিয়ে বাড়ি যাব, আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি। হঠাৎ বেনারসির দোকানে বাঘসিংহের আবির্ভাব হলো কিনা দেখার জন্য আমরা বাপ বেটি ঘাড় ঘোরালাম, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়েই গেছে। আরে বিজন ঠাকুরপো, এখানে? আগে জানলে তো একসাথেই আসতুম। কেনাকাটা সারলে? তাহলে চলো এক কাপ করে কফি খেয়ে আসা যাক। অজন্তা বৌদি আমার পাড়াতুতো বৌদি, ডাক সাইটে সুন্দরী, কথা বলতে একটু বেশিই ভালোবাসেন। এখানে বাড়ি হলেও আগে দিল্লিতে থাকতেন, মাস 3 হলো এসেছেন। দাদা গো বেচারা ভালো মানুষ, চাকরি আর স্ত্রীর হুকুম তামিল করা ছাড়া জীবনে আর কিছু করেছেন বলে মনে হয় না। এমন বৌদি যদি পাড়ার দেওরদের ভালোবেসে বাড়িতে ডাকেন, না গেলে মনটা একটু কেমন কেমন করে না বলুন তো? তার উপরে ভদ্রমহিলার আর একটা মস্ত গুণ আছে, রান্নায় তিনি একেবারে দ্রৌপদী। আর এটা তো সবারই জানা আছে, পুরুষ মানুষের অর্ধেক মন তার পেটে থাকে। খাওয়াতেও তিনি খুব ভালোবাসেন, তাই তার ডাকে ইদানিং ও বাড়িতে একটু ঘন ঘনই যাওয়া হয়ে যাচ্ছিল। 15 বছর বিয়ে হয়ে গেল মশাই, এভাবে একটু মুখের স্বাদ বদলানো তো নির্দোষ আনন্দ। এ কথা কাকে বোঝাই বলুন তো? আর চোখে একবার গিন্নির দিকে চেয়ে দেখলাম, ভিসুভিয়াস থেকে এক্ষুনি বোধহয় লাভা নিক্ষিপ্ত হবে। কটমট করে তিনি আমার দিকেই তাকিয়ে আছেন, মনে হচ্ছে এক্ষুনি ভস্ম হয়ে যাব। না না, কফি আপনি একাই খান, ওর প্রেশার একটু বেড়েছে, কফি খাওয়া একেবারেই বারণ। তেলালো ঝোলালো খাবারও, চারাপোনার ঝোল আর ভাত দিচ্ছি। আমরা তাহলে আসি। হতবম্ব বৌদিকে পেছনে ফেলে রেখে আমার হাত ধরে টানতে টানতে কানটা নেহাত জনসমক্ষে টানা গেল না, তাই একেবারে বাড়ি এসে নিশ্চিন্ত হলেন তিনি। এরপরেও শুনবেন, প্রথমে বজ্রধ্বনি, তারপরে অকাল বর্ষণ চলল, সে প্রায় আধ ঘন্টা হবে।
আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো ওই ডাইনির বাড়িতে আর যাবে না। আমি কিচ্ছু চাই না, বেনারসিও না। তুমি শুধু আমার এই কথাটা একটু শুনে চলো। আমি তখন মনে মনে দাঁত পিষে নিজের ভাগ্যকে গালাগালি করছিলাম। বিরিয়ানি কষা মাংস তো গেলই, মিনিমাগ না এক কাপ কফি পাওয়া যাচ্ছিল সেটাও সহ্য হলো না। এত পতিপ্রেমের ঠেলায় আমাকে না শেষ পর্যন্ত কৈলাসে স্থায়ী ঠিকানা খুঁজতে হয়। তবে কানে কানে একটা কথা বলি শুনুন, মেয়েরা যে শাড়ি গয়নার মতো পতিদেবকেও একেবারে নিজস্ব সম্পত্তি মনে করে, এটা জেনে বেশ ভালোই লাগছিল। কত বড় আত্মত্যাগ বলুন তো। আপাতত আমার এরিয়ারের 30,000 টাকাটা বোধহয় বেঁচে গেল। রচনা অপালা মুখার্জি। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।